প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। স্মৃতিপথিকে আবারও আপনাকে স্বাগতম। নতুন বইয়ের ঘ্রাণ হল জীবনের যত সুন্দর অনুভূতি আছে তার মধ্যে একটি বিশেষ অনুভূতি। শ্রুতিপথিক চেষ্টা করে সেই ঘ্রাণ শুধুমাত্র নাকে নয়, কানেও আপনি যেন অনুভব করতে পারেন। তাই চলতি পথে, কাজের ফাঁকে কিংবা অবসর সময়ে শুনুন শ্রুতিপথিক। শ্রুতিপথিকের আয়োজনে আপনি শুনছেন হুমায়ূন আহমেদের রচিত গল্প নীল অপরাজিতা। আজ সমাপনী পর্ব, সঙ্গেই থাকুন। আষাঢ় মাসে এমন ঝড় কি হওয়ার কথা? কাল বৈশাখী হবে বৈশাখে, আশ্বিন মাসে আশ্বিনা ঝড়। আষাঢ় মাসে প্রবল বৃষ্টিপাত ছাড়া তো কিছু হবার কথা না। শওকত সাহেব খানিকটা দিশাহারা হলেন। ঝড়ের প্রথম ঝাপটার সময় তিনি একটা পুকুর পাড়ে। আশেপাশে কোনো জনমানব নেই। খুঁটিতে বাঁধা একটা গরু তারও স্বরে চিৎকার করছে। পুকুর পাড়ে পাকা কালী মন্দির। সেই মন্দিরের দরজা তালা বন্ধ। উত্তর দিকে ধান ক্ষেত। কি ধান এগুলো? আউশ ধান নিশ্চয়। মন্দিরের পাশ দিয়ে কাঁচা রাস্তা গিয়েছে নদীর দিকে। ঝড়ের সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা কি ঠিক হবে? মাথার উপর গাছের ডাল ভেঙে পড়তে পারে। খোলা মাঠে থাকাই তো সবচেয়ে ভালো। আউশের খেতে নেমে পড়বেন। বৃষ্টি নেমেছে মুষলধারে। বৃষ্টির পানি কনকনে ঠান্ডা, সূচির মতো গায়ে বিঁধছে। তিনি ভিজে পুরোপুরি জবজবে হয়ে গেছেন। চশমার কাজ বৃষ্টির পানিতে অস্পষ্ট হয়ে আছে। এখন চশমা থাকা না থাকার মধ্যে কোনো বেশ কম নেই। তিনি চশমা খুলে হাতে নিয়ে নিয়েছেন। এখন একজন অন্ধের সঙ্গে তার কোনো তফাৎ নেই। ঝড়ের আরেকটা প্রবল ঝাপটা এলো। বাতাসের কি প্রচণ্ড শক্তি! তাকে প্রায় উড়িয়ে নিয়ে যায়। তিনি এদিক ওদিক তাকাচ্ছেন। কেউ কি ডাকছে তাকে? শেষ দেওয়ার মতো তীক্ষ্ণ শব্দ হচ্ছে বাতাসের। এই শব্দ ছাপিয়ে মানুষের গলা ভেসে আসার কথা না। হ্যাঁ, তাকেই ডাকছে। গামছা পরা একজনকে এগিয়ে আসছে, অতি দ্রুত আসছে। আপনি কোন দেশি বেকুব? ঝড়ের সময় নারকেল গাছের নিচে? তাই তো। তিনি এতক্ষণ কয়েকটা নারকেল গাছের নিচেই দাঁড়িয়ে আছেন। তিনি সরে এলেন। বেশি দূর সরতে পারলেন না। বাতাস তাকে ধান খেতে নিয়ে ফেলল। হাতের মুঠিতে ধরা চশমা মট করে ভেঙে গেল। হাত জ্বালা করছে। কেটেছে নিশ্চয়ই। কতটা কেটেছে কে জানে। নারকেল গাছের নিচ থেকে যে তাকে সরতে বলল, দেখা গেল সেই খুঁটিতে বাঁধা গরুটির মালিক। গরু ছেড়ে দিয়ে সেও পলকের মধ্যে অদৃশ্য হয়ে গেল। শওকত সাহেব কাদা পানিতে মাখা হয়ে বৃষ্টি এবং ঝড় কমার জন্যে অপেক্ষা করতে লাগলেন। ঝড় পুরোপুরি থামার জন্যে তাকে আধ ঘন্টার মতো অপেক্ষা করতে হলো। এই আধ ঘন্টায় ময়নাতলা গ্রামের ওপর ছোট খাটো তাণ্ডব ঘটে গেল।
বেশ কিছু কাঁচা বাড়ি ধসে গেল, কয়েকটা বাড়ির টিনের চাল উড়ে গেল। ময়নাতলা হাই স্কুলের প্রাইমারি সেকশনের কোনো চিহ্নই রইল না। শওকত সাহেব বাড়ির দিকে রওনা হয়েছেন। চশমা নেই বলে কিছুই দেখতে পাচ্ছেন না। চশমা থাকলেও খুব যে লাভ হতো তা না। ঘন অন্ধকার, আকাশ এখনো মেঘে মেঘে ঢাকা। ঘন ঘন বিজলি চমকাচ্ছে। যে ব্যাঙের ডাক শোনা যাচ্ছে না বলে অনেক গবেষণা করেছেন, সেই ব্যাঙের ডাক এখন চারদিক থেকেই শোনা যাচ্ছে। সেই ডাকের সঙ্গে যুক্ত হয়েছে ঝিঁঝির ডাক। হারিকেন হাতে কে যেন আসছে। শওকত সাহেব অপেক্ষা করতে লাগলেন। লোকটি কাছে এসে অবাক হয়ে বলল, আপনি কেডা? আমার নাম শওকত। কোন বাড়ির? মুফাজ্জল করিম সাহেবের বাড়িতে থাকি। আপনি তো যাইতেছেন উল্টা পথে। এই পথ গেছে সোহাগী নদীর ঘাটলায়। কে কি নদী বললেন? সোহাগী নদীর নাম ছোট গাংনা। আমরা মুখের কথাই বলি ছোট গান, ভালো নাম সোহাগী। শুনে খুশি হলাম। আপনি কি আমাকে মুফাজ্জল করিম সাহেবের বাড়িতে নিয়ে যাবেন? চশমা ভেঙে যাওয়ায় কিছুই দেখছি না। দেখানোর কিছু নাই, আপনি ডাইনের রাস্তা ধইরা নাক বরাবর যান। শওকত সাহেব নাক বরাবর রওনা হলেন। জোনাকি পোকাগুলি আজ নেই। থাকলে খানিকটা আলো কি আর ওদের কাছ থেকে পাওয়া যেত না? ঝড় সম্ভবত বেচারিদের উড়িয়ে নিয়ে গেছে। পুষ্প কখন থেকে হারিকেন হাতে বারান্দায় দাঁড়িয়ে আছে। ভয়ে তার আত্মা শুকিয়ে গেছে। এত বড় একটা ঝড় সে খালি বাড়িতে পার করেছে। বিকট শব্দে আতা গাছের একটা ডাল ভেঙেছে। সে ভেবেছিল পুরো বাড়িটাই বুঝি ভেঙে পড়ে গেছে। তার চেয়েও বড় ভয়, এই ঝড়ে বিদেশি মানুষটা কোথায় ঘুরছে? কোনো বিপদ আপদ হয়নি তো? বাবাই বা কোথায়? নৌকায় থাকলে নির্ঘাত নৌকা ডুবে গেছে। পুষ্পের গলা ছেড়ে কাঁদতে ইচ্ছা করছে। তাদের বাড়ি গ্রামের এক প্রান্তে। আশেপাশে কোনো বাড়ি ঘর নেই যে সে ছুটে গিয়ে বলবে, আমার বড় বিপদ, আমাকে একটু সাহায্য করুন। শওকত সাহেব নিঃশব্দে উপস্থিত হলেন। পুষ্প হারিকেন উঁচিয়ে ধরল। তিনি লজ্জিত ও বিব্রত গলায় বললেন, ঝড়ের মধ্যে পড়ে গিয়েছিলাম, চশমা টশমা ভেঙে একাকার করেছি। পুষ্প কিছুই বলল না। চিনতে পারছো তো আমাকে? খাদা মেঘে ভূত হয়ে আছি। তোমাদের বাড়িতে ডেটল জাতীয় কিছু আছে? হাত কেটে ফেলেছি। পুষ্প হারিকেন উঁচু করে ধরেই আছে, কিছু বলছে না। মনে হচ্ছে সে একটা ঘোরের মধ্যে আছে। তুমি বোধহয় খুব দুশ্চিন্তা করছিলে। এমন ঝড় শুরু হবে কল্পনাও করিনি। তবে মজার ব্যাপার কি জানো? আই এনজয়েড ইট। শুধু তাই না, আই এনজয়েড ইট থরলি। করিম সাহেব কোথায়? উনি ফেরেননি? না। তুমি পুরো ঝড়ের সময়টা একা ছিলে? জি। আপনি কুয়াতলায় আসুন, কাঁধে ধুয়ে তুলুন, আমি সাবান এনে দিচ্ছি। হাত কতটা কেটেছে? বেশি না।
দেখি। তিনি হাত মেলে ধরলেন। অনেকখানি কেটেছে, রক্তে মাখামাখি হয়ে আছে। খোয়াতলা কোন দিকে? আমি এখন প্রায় কিছুই দেখতে পাচ্ছি না। হারিকেনটা ভালো মতো ধরো। পুষ্প বলল, চশমা ছাড়া এখন আপনার চলবে কি করে? সুটকেসে আমার আরেকটা চশমা আছে। শওকত সাহেব মাথায় প্রায় 3 বালতি পানি ঢেলে ফেললেন। পুষ্প বলল, আর পানি দেবেন না, ঠান্ডা বাঁধিয়ে বসবেন। তিনি হাসি মুখে বললেন, পানিটা গরম, গায়ে ঢালতে খুব আরাম লাগছে। বৃষ্টির পানি কি যে ঠান্ডা ছিল কল্পনাও করতে পারবে না। মনে হচ্ছিল শীতে জমে যাচ্ছি। শোনো পুষ্প, তোমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে না। তুমি খুব কড়া করে 1 কাপ চা বানাও। পুষ্প নড়ল না, সে তোয়ালে হাতে দাঁড়িয়ে আছে। পুষ্প আবার বলল, আর পানি ঢালবেন না, আপনি নির্ঘাত অসুখ বাঁধাবেন। আমার কিচ্ছু হবে না, আমি হচ্ছি ওয়াটারপ্রুফ। যখন ক্লাস 10-এ পড়ে তখন একবার বন্ধুদের সঙ্গে বাজি ধরে পৌষ মাসের শীতে পুকুরের পানিতে সারা রাত গলা ডুবিয়ে বসেছিলাম। যদি অসুখ না বাঁধাই তাহলে 100 টাকা পাবো। এই ছিল বাজি। বাজিতে জিতে 100 টাকা পেলাম এবং ওয়াটারপ্রুফ টাইটেল পেলাম। এদিকে আমার বন্ধুরা যারা সারা রাত পুকুর পাড়ে বসেছিল তাদের প্রত্যেকেরই ঠান্ডা লেগে গেল। একজন তো নিউমোনিয়ায় মরমর হলো। যে পুষ্প এতক্ষণ গম্ভীর হয়েছিল সে খিলখিল করে হেসে উঠল। তিনি বললেন, তুমি দেখি হাসতেও পারো। আমি ভেবেছিলাম তুমি হাসতে পারো না। পুষ্প বলল, আপনি কি সত্যি ওয়াটারপ্রুফ টাইটেল পেয়েছিলেন? সত্যি পেয়েছিলাম। একটা রাবার স্ট্যাম্প বানিয়েছিলাম, সেখানে লেখা এমডি শওকত, WP। WP মানে ওয়াটারপ্রুফ। বুঝলে পুষ্প, কেন জানি খুব আনন্দ লাগছে। কারণটা ধরতে পারছি না। পুষ্প বলল, আমি বলবো কারণটা কি? বলো তো। ঝড়ের সময় আপনি খুব ভয় পেয়েছিলেন, ভেবেছিলেন মারা যাচ্ছেন। যখন দেখলেন মারা যাননি এবং ঝড় শেষ হয়েছে তখন আনন্দে মন ভরে গেল। যুক্তি তো তুমি ভালোই দিয়েছ। ভেরি গুড, আই লাইক ইট। তোমার বুদ্ধি তো ভালোই। আপনি কি ধরে নিয়েছিলেন বুদ্ধি খারাপ হবে? খারাপ হবে ধরিনি, অ্যাভারেজ বুদ্ধি ধরেছিলাম। ভালো না, খারাপও না। আপনি কি নিজেকে খুব বুদ্ধিমান মনে করেন? হ্যাঁ, করি। তুমি করো না? হ্যাঁ, আমিও করি। ওয়াটারপ্রুফ টাইটেল রাখা তার সম্ভব হলো না। গোসল শেষ করে গা মুছতে গিয়ে মনে হলো জ্বর আসছে। হাত পা কেমন জানি করছে, মাথা ভার ভার হয়ে গেছে। পুরোপুরি নিশ্চিত হবার জন্যে নিজের ঘরে ঢুকে সিগারেট ধরালেন। সিগারেট বিস্বাদ লাগল। তিনি বিছানায় শুয়ে পড়লেন। গায়ে চাদর টেনে দিলেন। চাদরে শীত মানছে না। পুষ্পকে বলতে হবে কম্বল টম্বল দিয়ে যেতে। কম্বলের কথা মনে আসতেই 2 লাইনের কবিতাও মনে এসে গেল। ভঞ্জেরে পিসি
তাই সন্তোষ পান, কুঞ্জকে করেছেন কম্বল দান। এখন এই কবিতা মাথার ভেতর ক্রমাগত ঘুরপাক খেতে থাকবে, কিছুতেই মাথা থেকে তাড়ানো যাবে না। ভঞ্জের পেশে তাই সন্তোষ পান, কুঞ্জকে করেছেন কম্বল দান। সাথীকে এই কবিতা তিনি শোনাতেন, অতি দ্রুত আবৃত্তি করতেন। সাথী কিছু না বুঝেই হাততালি দিত এবং খিলখিল করে হাসত। হামাগুড়ি দিয়ে তার কাছে এগিয়ে আসত। একবার সাথী খাটে বসে আছে, তিনি ঘরে ঢুকে দ্রুত কবিতা পড়লেন। সাথী হামাগুড়ি দিয়ে এগিয়ে আসতে গিয়ে খাট থেকে পড়ে অজ্ঞান হয়ে গেল। রেণু ছুটে এসে মেয়েকে কোলে তুলে নিয়ে চিৎকার করে উঠল, কি হয়েছে? আমার মেয়ের কি হয়েছে? রেণু সেই হাহাকার এখনো বুকে বিঁধে আছে। কবিতার সঙ্গে সঙ্গে সেই হাহাকারও মনে আসে। ভঞ্জের বেশি তাই সন্তোষ পান, কুঞ্জকে করেছেন কম্বল দান। হে কি যন্ত্রণা! লাইন দুটো আরো গভীরভাবে মাথায় বসে যাচ্ছে। একসময় মাথা থেকে ছড়িয়ে পড়বে শরীরে, শরীরের রক্তকণিকাগুলিও তাল মিলিয়ে আবৃত্তি করতে থাকবে। পুষ্প চা নিয়ে ঢুকেছে। তিনি পুষ্পের দিকে তাকালেন। পুষ্প চায়ের কাপ টেবিলে রেখে তার দিকে এগিয়ে আসছে। মেয়েটি কি এখনো তাকে ভয় পায়? হ্যাঁ, নিশ্চয়ই পায়। সহজ স্বাভাবিক সম্পর্ক এখন আর তার কারোর সঙ্গেই নেই। By pains, men come to greater pains. বড় হবার জন্যে মানুষকে নানা ধরনের কষ্ট করতে হয়, তারপর দেখা যায় তার জন্যে আরো বড় কষ্ট অপেক্ষা করছে। পুষ্প, তুমি আমাকে একটা কম্বল দিতে পারো? পুষ্প হ্যাঁ না কিছুই বলল না। খুবই স্বাভাবিক ভঙ্গিতে তার কপালে হাত রাখল। না, মেয়েটা তাকে খুব বেশি ভয় এখন পায় না। ভয় পেলে এত সহজে কপালে হাত রাখতে পারত না। পুষ্প, জি, কবিতা শুনবে? পুষ্প চোখ বড় বড় করে তাকিয়ে রইল, কিছুই বলল না। তিনি নিচু গলায় বললেন, ভঞ্জের পেশি তাই সন্তোষ পান, কুঞ্জকে করেছেন কম্বল দান। পুষ্প কপাল থেকে হাত সরিয়ে আবার কপালে অন্য হাত রাখল। গা মনে হলো পুড়ে যাচ্ছে। সে কি করবে বুঝতে পারছে না। বাবা এখনো ফেরেনি। ময়নাতলা স্কুলের দপ্তরি ইউনুসকে দিয়ে চিঠি লিখে পাঠিয়েছেন, আমার ফিরিতে কিঞ্চিৎ বিলম্ব হইবে। জ্বরে স্কুল গৃহের বিপুল ক্ষতি হইয়াছে। হেডমাস্টার সাহেবের অফিস কক্ষের কাগজপত্র বিনষ্ট হইয়াছে। একটা ব্যবস্থা না করিয়া আসিতে পারিতেছি না। এদিকে হেডমাস্টার সাহেব প্রাতকালে নেত্রকোনা গিয়াছেন, এখনো ফিরেন নাই। শওকত সাহেব চোখ খুলে আবার বন্ধ করে ফেললেন। আলো চোখে লাগছে। পুষ্প, জি, কুঞ্জকে জানো? জি না। জীর্ণ দেউল এক কোণে তারি
অন্ধনি আছে বাসা কুঞ্জ বিহারী। আমি আপনার জন্য একটা লিপ নিয়ে আসি। বাতি নিভিয়ে যাও, বসবো। বাতি চোখে লাগছে। আমার মনে হয় তুমি আমার কবিতা শুনে ভয় পাচ্ছ, ভাবছো আমার মাথা খারাপ হয়ে গেছে। সেরকম কিছু হয়নি। জ্বর আসার মুহূর্তে কি করে জানি এই কবিতাটা মাথার ভেতর ঢুকে গেছে, কিছুতেই দাঁড়াতে পারছি না। তোমার এরকম হয় না? হয়। পুষ্প নিচে নেমে এলো, ইউনুসকে পাঠালো ভবেশবাবুকে খবর দিয়ে আনতে। তিনি হোমিওপ্যাথি চিকিৎসা করেন। চিকিৎসক হিসেবে তার কোনো রকম খ্যাতি নেই। নিজেই বলেন, ওষুধপত্র যা ছিল সব শেষ, আবার ঢাকায় গিয়ে আনতে হবে। এখন আছে 1 প্যাকেট চিনির গুঁড়া। ভগবানের নাম নিয়ে ওই দিদি, ভগবানের অসীম লীলা, এতেই রোগ আরোগ্য হয়। ভবেশবাবু তৎক্ষণাৎ এলেন, রোগীর কপালে হাত দিয়ে বললেন, হোমিওপ্যাথির কর্ম না, জল চিকিৎসা। মা জননী, প্রচুর জল দিয়ে শরীর ঠান্ডা করা লাগবে। জলের ব্যবস্থা করেন, শীতল জল। শওকত সাহেব টকটকে লাল চোখে তাকালেন। সব কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। কি একটা জরুরি কথা বলা দরকার, কথাটা মনে পড়ছে না। তবে কবিতার দুচরণ এখন আর মাথায় ঘুরঘুর করছে না। ভবেশবাবু মাথায় পানি ঢালতে শুরু করলেন। ঘুমে শওকত সাহেবের চোখ জড়িয়ে আসছে। এখন আরাম বোধ করছেন। পাশ ফিরে ঘুমোতে ইচ্ছা করছে। পাশ ফেরা যাবে না। পাশ ফিরলে কানে পানি ঢুকবে। ভবেশবাবু বললেন, এখন কি একটু আরাম লাগছে স্যার? লাগছে। হরে হরে কৃষ্ণ কৃষ্ণ। জল চিকিৎসার উপর চিকিৎসা নাই। জল হইল আপনার সর্বরোগ গ্রাসিনী। জলে যেসব প্রাণী বাস করে তাদের এই কারণে কোনো রোগবালাই হয় না, নিরোগ জীবন যাপন করে। শওকত সাহেব বললেন, আপনি জানলেন কিভাবে? এরা অসুস্থ হলে তো আপনাকে খবর দেবে না। ইচ্ছা থাকলেও এদের ক্ষমতা নেই। স্যার, আপনি একেবারেই কথা বলবেন না, চুপ করে থাকেন। শরীরটা ভালো বোধ হচ্ছে, এই জন্যে কথা বলছি। জ্বর মনে হচ্ছে কমেছে। ভবেশবাবু, আপনার কাছে থার্মোমিটার আছে? আজ্ঞে না, আমি হোমিওপ্যাথি করি। থার্মোমিটার অ্যালোপ্যাথ ডাক্তারদের যন্ত্র, আমি নীতিগতভাবে ব্যবহার করি না। জ্বর বোঝেন কিভাবে? গায়ে হাত দিয়ে বুঝি। গায়ে হাত দিয়ে আমার জ্বর আপনার কত মনে হয়েছিল? 104-এর উপরে ছিল, এখন 102। শওকত সাহেব পুষ্পের দিকে তাকিয়ে বললেন, আমার ওই হ্যান্ডব্যাগ খুলে দেখো, প্লাস্টিকের একটা বক্স আছে, ওষুধপত্র এবং থার্মোমিটার থাকার কথা। থার্মোমিটার পাওয়া গেল। দেখা গেল জ্বর সত্যি সত্যি 102। শওকত সাহেব বললেন, ভবেশবাবু, আপনি ভালো চিকিৎসক।
এই কথাটা স্যার আপনি কাগজে লিখে দিয়ে নাম সই করে যাবেন, সার্টিফিকেটের মতো সাথে রাখবো। পুষ্প বলল, আরো পানি ঢালবেন চাচা? ভবেশবাবু বললেন, অবশ্যই, পানি জ্বর ধুয়ে নিয়ে যাচ্ছে, সেই সঙ্গে রোগে যে বিষ ছিল সেই বিষ। ভবেশবাবু, আজ্ঞে স্যার। আপনাদের এখানে যে নদী আছে তার নাম কি? নদীর নাম সোহাগী। আমি তো জানতাম ছোট গান। আগে তাই ছিল, বজলুর রহমান বলে এক পাগল কিসিমের লোক নাম বদলে দিল। কিভাবে বদলালো? মজার ইতিহাস। সভা মিছিল করে একটা হুলস্থুল করেছেন। রোজ সকালে উঠে নদীর ধার দিয়ে দৌড়াতেন আর চিৎকার করতেন, সোহাগী সোহাগী সোহাগী। স্কুল ছাত্রদের গিয়ে বলেছেন, তোমরা এই নাম চারদিকে ছড়িয়ে দিবে। তারপর আপনার গান বাঁধলেন সোহাগী নাম দিয়ে। গানের লাইন মনে আছে? আগে প্রথম কয়েকটা চরণ আছে। বলুন তো দেখি। ও নদী, তোর কানে আমি ছুপে বলিলাম, সোহাগী তোর নাম রে নদী, সোহাগী তোর নাম। এখন সবাই কি নদীটাকে এই নামেই ডাকে? জি, ডাকে, সবাই ডাকে। শওকত সাহেব ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, আসলে সবাই বোধ হয় মনে মনে যাচ্ছিল এই নদীর সুন্দর একটা নাম হোক। যেই মুহূর্তে নাম পাওয়া গেল সবাই সঙ্গে সঙ্গে গ্রহণ করল। ভবেশবাবু বললেন, আর জল ঢালতে হবে না বলে মনে হয়, জ্বর আরও কমেছে। এখন জ্বর হচ্ছে 101। পুষ্পমা, থার্মোমিটারটা দিয়ে দেখো তো ঠিক বললাম কিনা। শওকত সাহেব বললেন, দেখতে হবে না, আপনার কথা বিশ্বাস করলাম। আজ্ঞে না, পরীক্ষা হয়ে যাক। পরীক্ষা করা হলো, জ্বর ঠিকই 101। রোগীকে এখন ঘুমাতে হবে। পুষ্পমা, রোগীকে একা করে দাও, কেউ থাকলেই রোগী কথা বলবে, ঘুমাবে না। তারা বের হয়ে আসার প্রায় সঙ্গে সঙ্গেই শওকত সাহেব ঘুমিয়ে পড়লেন। ঘুম ভাঙল রাত 11টার দিকে। চোখ মেলেই দেখলেন বিছানার পাশে পুষ্প বসে আছে। একটু দূরে চেয়ারে পা তুলে মোফাজ্জল করিম সাহেব বসে আছেন। তার মুখ ভয়ে পাংশুবর্ণ। মোফাজ্জল করিম সাহেব বললেন, স্যার, আপনার শরীর এখন কেমন? ভালো, শরীর ভালো। আমি আপনাদের দারুণভাবে উদ্বেগে রেখেছি, দয়া করে ক্ষমা করবেন। কিছু খাবেন স্যার? খাওয়ার রুচি হয়েছে? না, তবে একেবারে খালি পেটে থাকা বোধ হয় ঠিক হবে না, 1 গ্লাস দুধ খেতে পারি। এশার নামাজ শেষ করে করিম সাহেব খেতে বসলেন। পুষ্প বসল তাঁর সঙ্গে। করিম সাহেব বললেন, তোর উপর দিয়ে আজ খুব ঝামেলা গেছে। পুষ্প কিছু বলল না। ভবেশবাবুকে বুদ্ধি করে খবর দিয়ে খুব ভালো কাজ করেছিস মা। ভবেশবাবু চিকিৎসা কিছু জানেন না, কিন্তু হেরা প্রাচীন মানুষ, অনেক টোটকা ফটকা জানেন। সময় মতো পানি না ঢাললে অবস্থা হয়তো আরো খারাপ হতো। তুই তো কিছু খাচ্ছিস না মা? আমার খেতে ভালো লাগছে না। তোর আবার জ্বর আসেনি তো? দেখি বা হাতটা আমার কপালে ছোঁয়া তো। জ্বর নেই বাবা। না থাকুক, ছোঁয়াতে বলেছি ছোঁয়া।
পুষ্প বাবার কপালে হাত রাখল। করিম সাহেব বললেন, হাত তো সোহাগী নদীর পানির মতো ঠান্ডা। বলেছিলাম তো জ্বর নাই। তাই দেখছি। এদিকে আরেক কাণ্ড হয়েছে। উনার আসার খবর দিকে দিকে রটে গিয়েছে। কলমাকান্দার সার্কেল অফিসার সিটি দিয়ে লোক পাঠালেন, ওনাকে নিয়ে তার বাসায় যেন এক কাপ চা খেতে যাই। আমি বলেছি ঠিক আছে। নিজ থেকে ঠিক আছে বলে কি জন্যে? উনি তো যাবেন না, তুমি জানোই। যেতেও পারে, এরা ঘন ঘন মত বদলায়। কাল সকালেই হয়তো বলবেন, করিম সাহেব এক জায়গায় বসে থাকতে তো আর ভালো লাগছে না, চলুন একটু ঘোরাফেরা করি। কোনো দিনও এই কথা বলবেন না, মাঝখানে তুমি অপমান হবে। আমাদের স্কুলের সেক্রেটারির বাসায়ও গিয়েছিলাম, বললাম ওনার কথা। মহা মূর্খ, নামও শুনে নাই। যাই হোক, বললাম, তরফদার সাহেব, একটি সম্বর্ধনা স্কুলের তরফ থেকে তো দেয়া লাগে। উনি বলেন, সম্বর্ধনা দিয়ে কি হবে? মন্ত্রী টন্ত্রী হলে সাহায্য পাওয়ার ব্যাপার ছিল। মূর্খের কথাবার্তা আর কি। যাই হোক, শেষকালে রাজি হয়েছেন, 300 টাকা সংস্থান করেছেন। একটা হাতে লেখা মানপত্র দেওয়া হবে। স্কুলের সব টিচাররা মিলে ওনাকে নিয়ে ছাটা খাবে। 1 কাপ চা, সিঙ্গারা, মিষ্টি আর ধর একটা করে কলা। তোমাদের স্কুলের অর্ধেকটা উড়িয়ে নিয়ে গেছে ঝড়ে, আর তোমরা ওনার সংবর্ধনের পয়সা খরচ করবে। স্কুল উড়িয়ে নিয়ে গেছে, আবার হবে, উনাকে পাবো কোথায়? খাওয়া শেষ করে করিম সাহেব কুয়াতলায় হাত ধুতে গেলেন। পেছনে পেছনে পুষ্পও এলো। চাঁদ উঠেছে। চাঁদের আলোয় আবছা করে সব দেখা যাচ্ছে। পুষ্প থালা বাসন ধুচ্ছে। করিম সাহেব একটু দূরে বসে সিগারেট টানতে টানতে মেয়েকে দেখছেন। তার বড় মায়া লাগছে। মেয়েটা কষ্টে পড়ে গেছে। একা কত কি দেখতে হচ্ছে। মতির মাকে কাল যেভাবেই হোক জোগাড় করতে হবে। পুষ্প। জি বাবা। কয়েকজন গ্রাম্য ঘাতককে খবর দেয়া দরকার। সন্ধ্যাবেলা একদিন এখানে আসর করলে উনি খুব পছন্দ করবেন। ওনাকে না জিজ্ঞেস করে কিছুই করো না বাবা। জিজ্ঞেস করেই করব। আমাদের কত বড় সৌভাগ্য, চিন্তা করে দেখতো মা, ওনার মতো মানুষ এই বাড়িতে আছেন। আমার তো বিশ্বাসই হয় না। ওসি সাহেবকে বলেছি, একটা বড় বজরা নৌকা যদি 2-1 দিনের জন্য জোগাড় করতে পারেন। ওনাকে পেলে কোথায়? স্কুল ঘর জ্বরে উড়ে গেছে, শুনে দেখতে গেছেন। তখন বললাম, ওসি সাহেব ওনার বিশেষ ভক্ত, লেখা পড়েছেন। কুয়াতলা থেকে দোতলার ঘর দেখা যায়। শওকত সাহেবের ঘরের বাতি নেভানো। সেই ঘরের দিকে পিতা এবং কন্যা অনেকক্ষণ তাকিয়ে রইলেন।